নমস্কার। আমার আজকের গল্প আত্মীয় অনাত্মীয়। গল্পটা অনেক দিন আগে লেখা, 2001 মোস্ট প্রবাবলি হবে। সে সময় আমি কার্গিলে ছিলাম। সে সময় এক অনুভূতি নিয়ে আমার লেখা। গল্পটার নাম আত্মীয় অনাত্মীয়। কলকাতায় পৌঁছে মৌসুমীর নামটা মনে পড়ল প্রথমেই, যাকে চোখে দেখিনি এখনও একবারও, কিন্তু চিনি খুব করে। মৌসুমী আমার আত্মীয়, রক্তের সম্পর্ক নয়, প্রবাদ প্রতিম সেই সম্পর্কের জেরে। রক্তের সম্পর্ক ছাড়া কি সেই প্রবাদ প্রতিম সম্পর্ক, তা মৌসুমী আমাকে শিখিয়েছিল এতদিনে। শ্রদ্ধেয় ক্যাপ্টেন, দেশের জন্য আপনারা যে অপরিসীম ত্যাগ ও কষ্ট স্বীকার করছেন, তার জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনার মর্মস্পর্শী চিঠিটা আমাকে ভাবিয়েছে। যারা আমাদের জীবন রক্ষার জন্য এমন কৃত সংকল্প, তারা কি আমাদের আত্মীয় নয়? আত্মীয়তা কি শুধু রক্তের? বিশ্বাস আর পারস্পরিক নির্ভরতা কি আত্মীয়তার ভিত্তি নয়? আপনার সৈনিক জীবন কি বলে এ নিয়ে? মানো না মানো, আমি তোমার মায়ের মাসি বলে বাংলায় এক প্রবাদ আছে, জানেন তো? সেই প্রবাদ প্রতিম সম্পর্কে জেরেই বলছি, কলকাতায় ঘর বাঁধার জন্য যে স্বপ্ন আপনার মনে রয়েছে, তাকে বাস্তবায়িত করার সম্পূর্ণ দায়িত্ব নিতে আমি রাজি আছি। আমার প্রজেক্টের যে কাজ চলছে, তা পেতে আপনার কয়েক মাস লাগবে। এর আগে অবশ্য আপনার জন্য আমি একটা ফ্ল্যাট খুঁজে দেব। বাইপাসের ধারে বহু সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি হচ্ছে আজকাল। একটা খুঁজে দেবই দেব, আমার উপর ভরসা রাখুন। সত্যি বলতে কি, আমিও নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। তাই অফিসিয়াল না লিখে আত্মীয়তার চিঠি লিখলাম। আশা করি বন্ধুত্বের দাবি নিয়ে লেখা চিঠিটার উত্তরে আমার এই বন্ধুত্বতার সুর তালভঙ্গ করবে না, এতটুকুও। ভালো থাকবেন, হিমালয়ের মতো মাথা উঁচু করে থাকবেন। ইতি শুভেচ্ছা সহ মৌসুমী। এই চিঠিটা পাওয়ার পর আমি সব আর্মি অফিসারদের সেদিন টেক্কা মেরেছি দিনের পর দিন। পিটি করতে গিয়ে এসএলআর রাইফেল নিয়ে 5 কিলোমিটার পাহাড়ি রাস্তা চড়ে আমি স্যান্ডো পোস্টে উঠেছি অনায়াসে। পোস্টে পোস্টে গিয়ে পাকিস্তানিদের দিকে আঙুল তুলে উঁচু করেছি, রাইফেল উঁচিয়ে ভারী গলায় আওয়াজ করেছি সদর্পে। রাতের অন্ধকারে জ্যোৎস্নার আলোর পা ফেলার মতো চলেছি দূর দিগন্তে। আবার ফিরেছি আমার টাবুটাতে শক্ত হয়ে। পাহাড়ি রাস্তার উঁচু নিচু পাথরের মতো শক্ত বরফগুলোকে দাবিয়ে এসেছি আজ। রাতের বরফ জমার 32 গুণ ঠান্ডাকে আগুনের ফুলকার মতো উড়িয়ে দিয়েছি এক লাফে। টাইগার হিলের উচ্চতায় আজ মাথা উঁচু করে তুলে রেখেছি সারাক্ষণ। সবাই তো অবাক, ক্যাপ্টেন পাশুর আজ হলোটা কি? এমন অদ্ভুত পরিবর্তন, যেন আজ একাই পারে পুরো পাকিস্তানিকে গুড়িয়ে দিতে, বর্ডার রোডের একছত্র অধিপতি বানাতে পারে ভারতকে। কি হলো হঠাৎ? শুধু আমিই জানি আজকেকার এই গোপন কথাখানি। একটা আত্মীয়তার এত শক্তি আমি নিজে জানতাম না এতদিনে। মানুষ এত শ্রদ্ধা করে সৈনিকদের, আত্মীয়ভাবে মনে মনে। এবার কম পাওয়া কি এক সৈনিকের জীবনে? আর্মির সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল কিংবা সেনা মেডেলের মতো এই চিঠিটা আমার কাছে একটা আত্মীয় চক্র বটে। আমরা সত্যি আত্মীয় সব ভারতীয়দের। ভাবতে বুকটা সৈনিকতার সার্থক আবেশে জুড়ে যায় মুহূর্তে মুহূর্তে। উপরন্তু এই গোপন আত্মীয়তার কথা জানতাম না এতদিনে, মৌসুমীর এই চিঠিটা পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। মৌসুমীকে আমি চিনি না, দেখিনি কোনো কালে। আর দ্য ডাইমেনশনের প্রোপাইটার যে মৌসুমী রায়, তাও আমি জানতাম না এতটুকু। পেপারের পাতা থেকে ঠিকানাটা কুড়িয়ে আমি শুধু এরকম একটা চিঠি লিখেছিলাম কলকাতা থেকে দ্রাসে ফিরেই। প্রিয় ডাইমেনশন, কলকাতায় ফিরে পেপারের পাতায় আপনার সাথে পরিচয়। জানলাম আপনারাও গৃহহীনদের গৃহ সন্ধান দেন। আমিও এক সত্যিকারের গৃহহীন বটে। কলকাতায় এলে ভাড়া বাড়িতে উঠতে হয়। কদিনের জন্য কলকাতা আসার স্বাদটাই মাটি হয়ে যায় মুহূর্তে। নিজের ঘরে থাকার যে তৃপ্তিবোধ বাবুই পাখির মতো, সেটা পাই কোথায়? গেল কার্গিল যুদ্ধের সময় পাটা আমার এক গুলির ঘায়ে ঝাঁঝ হয়ে গেছিল একেবারে। ভারতীয় আর্মির ক্যাপ্টেন আমি, সারাক্ষণ সময়ের পিছনে ছুটি, তবু ধরতে পাই না তাকে কিছুতেই। তাই আপনাদের সব ফর্মালিটি পূরণ করতে ধন নয় মান নয় করেছিনু আশা, এ ধরনের কোনো একটুকু বাসা, সেই আশা করি সদর্পে। এমন সময় কোথায়? তাই যদি ভারতীয় সেনাবাহিনীর এক আত্মীয় ভেবে উপকার করেন এইটুকু, তবে কি যে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, তা ভাষায় প্রকাশ করি কি করে। এখনও পড়ে আছি সেই কার্গিলে। মাঝে মাঝে কলকাতা যাই, বছরে একবার কিংবা দুবার। অষ্টমীর দিনে পাহাড়ি পাথরে বসে লিখি, আজ বড় পুজো মনে হয়। চোখের কোণ দুটো ঝাপসা হয়ে যায় মুহূর্তে। খুব বেশি হলে 2-1 বার বাড়ি যাই। তাই বলছিলাম কি, সামনের ডিসেম্বরে কি পেতে পারি একখানা ঘর? আশা করি
বন্ধুত্বতার দাবি নিয়ে লেখা এই চিঠিটা একটা মূল্য পাবে অন্তত, আর কিছু পাক না পাক। আমার ঠিকানা ক্যাপ্টেন এস বাসু, ওসি 801, অ্যাডিশনাল মাই রুম, কেয়ার অফ 56 APO। এরপর অনেক চিঠি এসেছিল, ঠিক যেমনটি নামি নামি ফিল্ম স্টার, ক্রিকেটার, মন্ত্রী, আমলারা আসছিলেন যুদ্ধ শেষে কার্গিল হেলিপ্যাডে একের পর এক। অনেক উঁচু ধরনের কথা বলেছেন সবাই মাইক্রোফোনের সামনে। যে বীর জওয়ানরা আমাদের জন্য রক্ত ঝরিয়েছে, প্রাণ দিয়েছে, তাদেরকে কোটি কোটি সেলাম। কেউ বা বলেছেন যারা দেশের জন্য লড়ছেন দিন রাত, দেশকে রক্ষার জন্য প্রাণপাত করছে, তারা আমাদের আত্মীয়রও বড় আত্মীয়, এক কথায় পরম আত্মীয়রও অধিক। বক্তৃতার দুটো একটা লাইন আমার জন্য যথেষ্ট মনে হয়েছিল সেদিন। কথার কি শক্তি, বাগ্মিতার কি জাদু। স্টেজের সামনে দাঁড়িয়ে আমারও চোখে জল আসছিল বন্যার মতো। মানুষ এত ভালোবাসে আমাদেরকে, এমনকি বড় বড় নামি নামি শিল্পপতি, খেলোয়াড়, মন্ত্রী, আমলারা সবাই। কত ভাগ্যবান আমরা সমস্ত ভারতবাসীর আত্মীয়। মৌসুমী চিঠিটা পেয়ে আমার সে অনুভূতি আরও অনেক গুণ বেড়ে গেল। নিজেকে আকাশের চেয়ে মুক্ত মনে হলো মুহূর্তে। যদিও হাজার বন্ধনের ঘেরাটোপে বাঁধা রয়েছে সারাক্ষণ। ভোরে পিটি, সকালে কাজের চাপে অস্থির, দুপুরে বন্দুক কাঁধে এক্সারসাইজ, নানা মিটিং, ডেটগুলোতে পরিক্রমা, হাজার জল্পনা কল্পনা, মিলিটেন্টদের নাশকতা, গুপ্তশত্রুর ভয়াবহতা, আইডি, রকেট ডেঞ্জার, 552 পোস্ট, লেফট রাইট, 2 পাকিস্তানি মার্পোলো পোস্ট, আবার ভয়ঙ্কর। এরকম সব একের পর এক, এই নিয়ে ওঠা বসা দিন রাত। সব কিছু ভুলে যাই সেই ভয়ঙ্করতাকে ছুটে গিয়ে আটকাতে, বন্দুক উঁচু করে এদিক ওদিক করতে। মৌসুমী কি সুন্দর করে লিখেছে সে কথা ভেবে। যারা আমাদের জীবন রক্ষার জন্য এত কৃত সংকল্প, তারা কি আমাদের আত্মীয় নয়? আত্মীয়তাতে কি শুধু রক্তের? বিশ্বাস আর পারস্পরিক নির্ভরতা কি আত্মীয়তার ভিত্তি নয়? কি সুন্দর কথাগুলো, ঠিক যেন আমার সেনা মেডেল পাওয়ার মতো সুন্দর। পরনের পোশাকটা আমার রক্তে ভেসে যাচ্ছিল তখন, পাটা যন্ত্রণায় কাঁদ দিচ্ছিল সেই রাক্ষসে গুলিটায় ঘায়ে। তখন আমার কানের কাছে এসে আমার সিনিয়র অফিসার বলে গেছেন আত্মবিশ্বাসের সুরে, ক্যাপ্টেন বাসু, এবার তোমার সেনা মেডেল আটকায় কে? একটা গুলিরও কত গুণ। সব যেন একই রকম, মাইক্রোফোনের সামনে লেকচার অথবা সেই কটা সম্মানজনক পুরস্কার, বুদ্ধি করে বের করা কিছু কৌশল, মন্ত্রমুগ্ধের মতো সব। এর জন্যই শুধু আমি হয়তো আমাদের বেঁচে থাকা আর্মিতে, যদিও জীবন একটাই। আমি সেই মন্ত্রমুগ্ধ শব্দেই বিশ্বাসী, সকলের মতো। ট্রেনে, বাসে, ট্যাক্সি ড্রাইভারের কাছে যেন আমি মনে মনে স্বতন্ত্র। এরা কেউ চেনে না আমাকে আলাদা করে, তবু আমি এদের সবার আত্মীয়। ভারী অদ্ভুত ব্যাপারটা। যদিও আমার সেই ভিভি গাঙ্গুলি রোডের টানা গাড়ির চালকটা জানে আমি আর্মিক সৈনিক, এক কার্গিল যুদ্ধে লড়েছি লড়ার মতো, তাহলে সেও আমাকে খাতির করবে, যত্ন করবে, পরম আত্মীয়র মতো। বিনা পয়সায় টেনে নিয়ে যাবে আরও অনেকটা দূর। সেখানে মৌসুমী তো আমাকে আটকে রাখবেই দিনের পর দিন, যত্ন, আদর, খাতিরে ভরিয়ে রাখবে সারাটিক্ষণ। নিশ্চয়ই নিশ্চয়ই এমনটি হবে। কি আনন্দ আমার, যেন আর্মির জীবনই সার্থক জীবন, বাকি সব বানানো কিংবা নকল, চিতা ছাই ভস্যের মতো, কিংবা নর্দমার পচা জঞ্জাল। হাওড়া স্টেশনে নেমেই তাই মৌসুমীর কথাটা মনে পড়লো প্রথমেই। আত্মীয়তা কি শুধু রক্তের? মৌসুমী জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে আমি একমত। মৌসুমী গেল চিঠিতে লিখেছে, ক্যাপ্টেন বাসু, আপনার জন্য 2-4টে ঘর দেখে রেখেছি। দরদামের ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন। একটা ঘর অন্তত আমি আপনার জন্য জোগাড় করে দেব, আমার প্রজেক্টে না হোক অন্য যে কোনো জায়গায়। আত্মীয় হয়ে এটুকু করতে পারবো না আমি? হাওড়া স্টেশন নেমে তাই বুঝি মৌসুমীর মুখটা প্রথমেই মনে পড়লো। একটা নিজের ঘর, নিজের ছোট্ট পরিবার, সংসার, এই যেন স্বপ্নের চেয়ে অনেকটা দামি। একটা ফোন করলাম, হ্যালো, গুড আফটারনুন, দি ডাইমেনশন, মৌসুমী রায়কে চাই। বলছি, ও মৌসুমী, আমি ক্যাপ্টেন বাসু। আচ্ছা, কেমন আছেন? ভালোই। 4টে 4:30 নাগাদ আপনার কাছে যাচ্ছি। পাবো আপনাকে? হ্যাঁ, আমি 7টা পর্যন্ত থাকি। ওকে, আমি দেখা করছি, আসুন। আমি আছি, বাই। হঠাৎ বাই বলে ফোনটা রাখার সময় আমার সে আত্মীয়তার বোধ বদলায়নি এতটুকু। হাওড়া থেকে, গড়িয়াহাট থেকে নেমে বাঞ্ছারাম থেকে দামি দামি মিষ্টি কিনেছি বেছে বেছে। আত্মার আত্মীয়র সাথে প্রথম সাক্ষাৎ আজ। 28/1 সাউথ গড়িয়াহাট রোডটায় পৌঁছে দি ডাইমেনশনের বোর্ডটা দেখলাম এক দৃষ্টিতে। সত্যি বোর্ডটা ঝুলছে, ভিতরটা হালকা লাগছিল আর কাঁপছিল মৃদু মৃদু, অজানা এক অনুভূতিতে। দরজার সামনে দাঁড়িয়ে বললাম এক মুখ হাসি নিয়ে, মে কাম ইন? হালকা হাসি মুখে মৌসুমী বলে, আসুন। শুরুতে যে উৎফুল্লতার সাথে কথা বলছিলাম, আস্তে আস্তে তা কেমন ফ্যাকাশে হতে লাগলো। কেন কি জানি। আমি যে কার্গিলে থাকি কিংবা কার্গিল যুদ্ধে গুলি খেয়েছি সেসব মনে এলো না একবারও। শুধু মনে হলো আমি এক খরিদ্দার মাত্র, ফ্ল্যাটের খোঁজে এসেছি 8-10 দিনের মতো এক প্রজেক্টের অফিসে। কী খাবেন বলুন, আপনার যা ইচ্ছা।
তাই নিয়ে আসুন, কিছুতেই আপত্তি নেই আমার। ইতিমধ্যে মিষ্টির প্যাকেটটা দিয়েছি ওকে মৌসুমীর হাতে। মৌসুমী হাত বাড়াতে বাড়াতে বলছিল, এসব আবার কেন? পাশে বসা ভদ্রলোকটা গম্ভীর নিশ্চল পাহাড়ের মতো। মৌসুমী আলাপ করে দিলেন আমার হাবি। সমাজবিধির চলতি নিয়ম অনুযায়ী কেবল নমস্কার বিনিময় হলো, হ্যান্ডশেকও পর্যন্ত না। যদিও জানতাম মৌসুমী আমারই বয়সী, একই ইয়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আমরা দুজনেই। ভাবলাম বন্ধুত্বটা জমা উচিত, আত্মীয়তার চেয়েও বেশিও। সেদিন একটা ছোট্ট ভাঁড়ে পেয়েছিলাম 1 কাপ চা। মৌসুমী দু একবার বলল হালকা অস্থিরতা নিয়ে, আমার বয়টা যে কোথায় গেছে আজ। আচ্ছা, কাল তো আবার আসছেন, তখন খাওয়ানো যাবে এখন। আমিও ব্যাপারটা হালকা করে নেওয়ার জন্য বললাম, ওটা কোনো ব্যাপার নয়, একদিন না একদিন খেলেই হলো। পরদিন এক ভাঁড় চাও জুটল না, জুটল মৌসুমীর বাড়ির ফোন নম্বরটা। তাও ভাবলাম মনে মনে, এটাই বা কম কি। ও বললো বাড়িতে আসুন, তারপর 2-1টা ফ্ল্যাট দেখিয়ে দেবো। পরদিন রিং করলাম মৌসুমীর। দেওয়ার সময় মতো একটা ভারী কণ্ঠে উত্তর এলো, মৌসুমী বাড়িতে নেই, আপনি কে বলছেন? আমি ক্যাপ্টেন বাসু। ওকে সন্ধ্যের সময় একবার ফোন করুন, বাই বলি ফোনটা ছেড়ে দিলেন ভদ্রলোক। বুঝলাম গম্ভীর ভদ্রলোকটা মৌসুমীর হাজবেন্ডই হবেন, সেই ব্যবসায়ী পাহাড়ি পাথরটাই যেন। সন্ধে আবার ফোন করলাম, কেউ ফোন তুললো না। তারপর দিন আবার ফোন করলাম, একবার অফিসে আর একবার বাড়িতে, মৌসুমীর সন্ধান পেলাম না। এদিকে ছুটির কাগজটাও আমার ফুরিয়ে আসছে। পরশু সন্ধ্যা 7:15 কালকা মেল, মাঝে মাত্র কর একটা দিন। ফ্ল্যাট কেনার এবার আর হলো না মনে হয়। মৌসুমীটাও কেমন যেন লুকাচ্ছে আমার থেকে, দেখা হওয়ার পর থেকেই অনাত্মীয়র মতো। শেষ ফোনটার জবাব এলো এরকম, মৌসুমীর শর্ট লেগে গেছে, কাজ আছে। হঠাৎ নিজেকে সারা কলকাতার কে অনাত্মীয় লাগলো আজ। তারপর হাওড়া স্টেশন, 9 নম্বর প্ল্যাটফর্ম, সন্ধ্যে 7:15, কালকা ছাড়ছে, সিটি পড়ছে, আমি আবার সেই কার্গিলমুখী, যেখান থেকে আমি সারা কলকাতার আত্মীয়। কিন্তু বুঝলাম এখান থেকে নয়। কালকার ঝিকঝিকে আওয়াজে একে একে সব ছবি আর একবার ভেসে উঠছে চোখের সামনে। সেই মাইক্রোফোন, নেতা, আর্টিস্ট, খেলোয়াড়, পাকিস্তানি বন্ধুত্ব কিংবা মৌসুমী, সবাই যেন এক। আত্মীয় এরকম সবই যেন সব এক একটা ছক, আসলে কিছুই নয়, উপরন্তু সব কিছুর আশ্বাস আর আভাস। রাতের নিস্তব্ধতা বরং ভালো মনে হয় এর থেকে অনেক। সারা ট্রেনে আমার মাথাটা কেমন ধরা ধরা ছিল বরাবর। কার্গিলে ফিরে আর একটা চিঠি লিখতে হলো আমার মৌসুমীকেই। মৌসুমী, এক বুক আত্মীয়তা নিয়ে গিয়েছিলাম কলকাতায়, আর ফিরে এলাম সারা বুক অনাত্মীয়তা নিয়ে। কেন এমন হয়? এখনও কি তুমি বলবে আত্মীয়তা শুধু রক্তের নয়, পারস্পরিক বিশ্বাস আর নির্ভরতা আত্মীয়তার মাপকাঠি? এর থেকে মনে হয় দূরের আত্মীয় হয়ে পড়ে থাকাই ভালো ছিল, যেমনটি পড়ে আছে আমি বরাবর। ডায়েরির পাতা থেকে মাঝের পেজগুলো ছিঁড়ে ফেলবো যেন এক হ্যাঁচকায়, নতুন করে শুধু প্রথম পাতাটা পড়বো কেবল। যারা আমাদের জীবন রক্ষার জন্য রাত দিন কর্মরত, তারা কি আমাদের আত্মীয় নয়? আত্মীয়তা কি শুধু রক্তের সম্পর্কে? নমস্কার, ভালো থাকুন।